স্বাগত সবাইকে আজকের লাইট আওয়ার উইথ ওয়ারাতে। আমরা বরাবরই বৃহস্পতিবার রাত ৯টায় একজন অতিথিকে সাথে নিয়ে আসি এবং আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলি যেগুলো আমাদের জীবন, আমাদের দেশ, আমাদের সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। আপনারা আগেই দেখেছেন যে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউনিভার্সিটি অফ ঢাকা। তিনি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, ঢাকা ইউনিভার্সিটির ডিরেক্টর। আজকে আমরা কথা বলবো করোনাকালে রোহিঙ্গা ক্যাম্প, নতুন চ্যালেঞ্জ ও উত্তরণ। প্রথমেই স্যারকে স্বাগত জানাচ্ছি লাইট আওয়ার উইথ ওয়ারাতে আসার জন্য। থ্যাংক ইউ স্যার, আমরা শুরু করে দিচ্ছি প্রোগ্রামটি। প্রথমেই যেটি বলতে চাচ্ছি যে যেহেতু বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো করোনাকালে আক্রমণ হয়েছে আমাদের দেশে এবং আমরা অনেক বেশি এই সমস্যাটির মধ্যে জর্জরিত, ঠিক একইভাবে কিন্তু যারা রোহিঙ্গা যারা আছেন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, তারাও কিন্তু এই বিষয়টির মধ্যে পড়ে গেছেন এবং সেখানে কিছুটা সংক্রমণের খবরও আমরা পেয়েছি। তো এই প্যান্ডেমিকের সময়টিতে আসলে রোহিঙ্গা ক্যাম্পে এই প্যান্ডেমিকটিকে কিভাবে আসলে স্যার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে, সেগুলো প্রথমে একটু জানতে চাইছি। ধন্যবাদ। প্রথমে যে জিনিসটা মনে রাখা দরকার সেটা হলো যে আমরা যদি রোহিঙ্গার পপুলেশন দেখি, বিশেষ করে যারা বাংলাদেশে আছে, পপুলেশন হলো 1.1 মিলিয়ন, 11 লক্ষ। অন্য কথায় ভুটানের চেয়েও বড় একটা পপুলেশন রোহিঙ্গারা বাংলাদেশে আছে। ভুটানের পপুলেশন 8 লাখের মতন, আর এটা হলো 11 লাখ। কিন্তু মনে রাখতে হবে যে ভুটান 60,000 বছর লেগেছে ভুটান হতে। এটা মাত্র 3 মাসে এই ছোট্ট ভুটানের চেয়ে বড় বাংলাদেশের মধ্যে হয়েছে। সো ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 60,000 ইয়ার্সের ভুটানের, তার মানে হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার কোনো সন্দেহ নেই, তার রাজা আছে, এখানে রাজাও নেই। যে দেখাশোনা করে তার বয়স আমার চেয়েও কম। ট্রিপল আরসির যে ব্যক্তি মোটামুটি দেখাশোনা করে এই 11 লক্ষ মানুষদের, ইজ এ ইয়াং পারসন। ওই জিনিসটা যদি আমি দেখি তাহলে আমি মনে করি যে রিলেটিভলি স্পিকিং, এটাও বলা দরকার যে মোটামুটি ভাবে একটা এখন পর্যন্ত একটা স্টেবল আছে। এর বলার কারণ হলো এখন পর্যন্ত, এবং আমি 15ই জুলাই হিসাব বলছি যে করোনা ভাইরাস ওখানেও হয়েছে, কিন্তু ইনফেক্টেড হয়েছে 59 জন ইনফেক্টেড হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের হিসাবে 5 জন মারা গেছে। 11 লক্ষ ওই পপুলেশন যদি দেখি তাহলে ওই যেটা বললাম যে এখনো ওই অবস্থায় যায়নি, তবে আগামীতে যে খারাপ হবে না সেটাও কেউ বলতে পারে না, হতে পারে। কিন্তু এখন পর্যন্ত বলতে হবে যে জিও আর এনজিওর যে কোলাবোরেশন, এবং এখানে কোনো সন্দেহ নেই ইন্টারন্যাশনাল এনজিওরাও আছেন, সব মিলে, এবং কোনো সন্দেহ নেই জাতীয় সংঘ বিভিন্ন তাদের যে অর্গানাইজেশন সেগুলো জড়িত আছে, সব মিলে অবস্থা আমি বলবো যে রিলেটিভলি যদি বলি, যেই ভয়টা আমরা প্রথমে পেয়েছিলাম সেই ভয়ে এখনো আমরা যাইনি। কিন্তু সেখানে যে হবে না, সেই ভয়টা যে পুরোপুরি চলে গেছে সেটা বলাও ঠিক হবে না। তবে এখন আজকে যখন কথা বলছি অবস্থা হলো সেই পরিপ্রেক্ষিতে বলছি যে এখনো ওই অবস্থায় আমরা জানি, তবে নজর তো রাখতেই হবে। আচ্ছা, এখন স্যার আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যেহেতু একটু ওভার পপুলেটেড কান্ট্রি, এবং আপনি বললেন যে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে সংখ্যাটি সেটি কোনো দেশের চেয়ে আসলে বেশি, তো সে তুলনায় 59 জন সংক্রমিত হয়েছে এবং 5 জন মারা গিয়েছে, সেটি আমার মনে হয় একটি সফল একটি কাঠামোই বলতে হবে। কারণ যেহেতু সেখানে তারা খুব ঘনবসতি ভাবেই থাকে, একদম আমি নিজেও একটি ব্যক্তিগতভাবে একটি গবেষণা করছি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে, সেখানে আমি ডিসেম্বরে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে কত ছোট ছোট আসলে ঘরগুলোতে পাশাপাশি তারা থাকছে, তারা চলাফেরা করছে। তো সেই তুলনায় গভর্নমেন্টের এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর একসাথে যে কাজগুলো করছে সেটি দেখে মনে হচ্ছে যে সংক্রমণ বাংলাদেশের তুলনায় ওই অংশটিতে অনেকটাই নিয়ন্ত্রণে তারা রাখতে পেরেছে।
হ্যাঁ, সেটা ওই যে আমি যেটা এখানে এটা বোঝার একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে যে আম, এই ভাইরাসটা আম, সব জায়গায় আবার সব যে এক ধরনের ইম্প্যাক্ট হয়েছে তা না। জি মানে আমরা যদি ডেভেলপ কান্ট্রিজ দেখি তাহলে তো একেবারে ভয়াবহ একটা অবস্থা সেখানে। আমি কয়েকটা সংখ্যা বললে হয়তো একটু সুবিধা হবে। যদি 1 মিলিয়নের মধ্যে কজন মারা গেছে সেটা যদি আমি হিসাব করে দেখি, তাহলে বাংলাদেশে 1 মিলিয়নে 15 জন মারা গেছে হিসাবে। ভারতে 17, আমাদের চেয়ে একটু মোটামুটি কাছে বলা চলে, কারণ তাদের পপুলেশন তো বিশাল। কিন্তু আমি জি যদি 1 মিলিয়নে নিয়ে আসি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আমাদের 15 জন 1 মিলিয়নে, ভারতের 17 জন। কিন্তু আমি যদি ব্রাজিল দেখি, ওটা এখন আরো বেড়ে গেছে 340 জন। জি আমি যদি আমেরিকা দেখি, ওটা ওটাও বেড়ে গেছে, 416 ছিল। এটাও 3-4 দিন আগের হিসাব, 416। আমি যদি বেলজিয়াম দেখি, ওটা 800 জন মারা গেছে পার মিলিয়ন। সেই হিসাবে জি কোনো সন্দেহ নেই বাংলাদেশ একটা, কিন্তু এটা আহ, অনেকটা ওই যে বললাম যে কেউ বলছে যে মিউটেশন কম হয়েছে, কেউ বলে সেই বিভিন্ন কোভিড-19-এর আবার বিভিন্ন রূপ আছে। আহ, এখানে যে রূপটা এসেছে তার কয়েকটা হয়তো ইতালি, ওই ধরনের হয়তো ফ্রান্স ইতালির মতন এসেছে, কিন্তু আবার কতগুলা এসেছে আবার দেখা গেল যে না, অত পাওয়ারফুল না। আবার কি বলে যে যেহেতু একটা হিউমিড অবস্থা, সেই কারণে হয়তো কম আছে। আবার অনেকে আবার বলছে যে না, এটা মূলত একটা সিটি সেন্ট্রিক একটা ডিজিজ। যত বেশি শহর হবে সে তত বেশি ইনফেক্টেড হবে, এবং সেটা কিছুটা হয়তো সত্য। কারণ আমরা যেহেতু আমাদের জেনোসাইড সেন্টার, যেহেতু আমরা কোভিড-19 ম্যাপিং করি প্রতিদিন এবং প্রতি সপ্তাহে আমরা রিপোর্ট তৈরি করি, সেখানেও দেখেছি যে মূলত কিন্তু আসলে ঢাকা শহরই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, এবং তারপরে কিছুটা সিলেট। গ্রাম অঞ্চলে কিন্তু ওই তুলনামূলক যদি আমি ধরি তাহলে হয়নি। তো ওটা যদি হয় তাহলে একটা হতে পারে খোলামেলা জায়গায় হলে হয়তো দেখা যাচ্ছে যে ভাইরাস তার যে শক্তিটা হারিয়ে ফেলছে। আর এটাও কোনো সন্দেহ নেই যে বাংলাদেশিদের এমনিতেই কি বলা হয় যে আমাদের যে ইমিউনিটি, মানে আমরা যেসব খাওয়া দাওয়া করি বা যেই ইসের মধ্যে থাকি, আমরা অনেক কিছুই সহ্য করতে পারি, যেটা হয়তো অনেক দেশের মানুষও হয়তো সহ্য করতে পারে না। তার উপর রোহিঙ্গারা তো কোনো সন্দেহ নেই, তারা কত বছর ধরে পারসিকিউটেড, তাদের শরীরে হয়তো অনেক কিছু চলে এসেছে যেটা হয়তো তাদের এই যাত্রায় হয়তো এখন পর্যন্ত রক্ষা করেছে। জি স্যার, ধন্যবাদ। আমার মনে হয় আপনার অ্যানালাইসিসটা আমাদেরকে আরো বেশি আলোকিত করছে। একটু আমরা জানাতে চাই দর্শকদেরকে যারা দেখছেন যে ইউএনএইচসিআর এবং গভর্নমেন্ট মিলে কিন্তু আসলে রোহিঙ্গা যে জনগোষ্ঠী যেখানে আছে সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের কোয়ারেন্টাইন সেন্টারের কথা তারা সেখানে প্রতিষ্ঠিত করেছে। সেখানে 4টি ফ্যাসিলিটিস রয়েছে, সেখানে আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার রয়েছে 194 বেডসের, এবং কক্সবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে একটি আইসিইউ ওয়ার্ড রয়েছে। যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা আসলে সেটির ব্যবস্থা নিতে পারবে, এবং তারা যথাসাধ্য মাস্ক তারা দিচ্ছে সবাইকে, এবং বিভিন্নভাবে তারা তাদেরকে কিন্তু সচেতন করবার চেষ্টা করছে। তো স্যার, এটি তো গেল এই মুহূর্তে করোনাকে আসলে ডিল করবার এই বিষয়টা, কিন্তু রোহিঙ্গাদের এই বিষয় তো স্যার আসলে একটা দীর্ঘকালীন একটি প্রক্রিয়া। অলরেডি আমরা দেখেছি যে 17-তে যে ম্যাস ইনফ্লাক্সটা হয়েছে তার অনেক আগের থেকেও যদি তারা আসছে, কিন্তু 17 থেকে পরিমাণটা অনেক বেশি, এবং যেটি আপনি বললেন যে 1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তো এই যে স্যার মিয়ানমারে এত একটা পারসিকিউশন হলো, তাদেরকে প্রায় অনেক বছর ধরে সিটিজেনশিপ অ্যাক্ট, তাদের কনস্টিটিউশন সবকিছুর মাধ্যমে ডিসক্রিমিনেশন করে তারপর তারা বাধ্য হলো নিজের দেশ ছেড়ে বাংলাদেশে চলে আসতে। তো স্যার, এই বিষয়গুলো মিয়ানমারের রেসপন্সিবিলিটি আসলে কতখানি? বাংলাদেশ তো স্যার অনেকখানি ভার নিচ্ছে। আমরা রেফিউজি কনভেনশন একটি কথা বলি যে বার্ডেন শেয়ারিং, এটি তো আসলে বাংলাদেশ ছাড়া মোটা দাগে অন্য কোনো রাষ্ট্রকে সেভাবে এগিয়ে আসতে আমরা দেখছি না। এটি নিয়ে স্যার কি বলবেন? তিনটা জিনিস আছে এখানে, মানে যদি প্রশ্ন উত্তর হিসাবে। একটা হলো যে
রোহিঙ্গারা 70 দশকেও এসেছে, মিড 70, আবার 90 দশকেও এসেছে, এবং দুবারই বলতে গেলে বড় আকারে ফেরত গেছে। 70 দশকে মাত্র 10,000 যেটাকে নামকরণ হয় রেজিডিয়াল রিফিউজিস, তারা থেকে গেছে। আর পরের 90 দশকে প্রথমে ছিল 24,000, এখন যেহেতু বাচ্চা টাচ্চা হয়েছে 36,000 হয়েছে যারা ইউএনএইচসিআর ক্যাম্পে আছে, যারা যায়নি। আর এখন 2017-তে বিশেষ করে আগস্ট মাসে 7 লাখের উপরে আসার ফলে পুরো সংখ্যা যদি আমি সব মিলিয়ে টিলিয়ে দেখি তাহলে 1.1 মিলিয়ন। কিন্তু এখানে এটাই হলো, সেটা হলো 70 দশকে আর 90 দশকে আসার আর এবারকার আসার মধ্যে একটা মৌলিক পার্থক্য হয়ে গেছে। মৌলিক পার্থক্য হলো এই যে এবার মোটামুটি ভাবে বড় ধরনের এভিডেন্স থেকে গেছে যে একটা জেনোসাইড হয়েছে বা জেনোসাইডাল ইন্টেন্ট হয়েছে, কারণ এখন প্রযুক্তিও বেড়েছে, এখন স্যাটেলাইট ইমেজও বেড়েছে, ফটো তুলতে পেরেছে কোথায় গ্রাম পুড়িয়ে গেছে, কিভাবে মেরেছে। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা বড়, যেটা 70 দশকে আর 90 দশকে ওই ধরনের এভিডেন্স না থাকার ফলে তখনও বলতে গেলে তাদের তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ওই ধরনের এভিডেন্স না থাকার ফলে এই জিনিসটা এত বড় আকারে সামনে আসেনি, যেটাকে আমরা জেনোসাইড বলছি। এবং এইভাবে মানে এর কারণে এবার যতগুলো ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট হয়েছে তারাও বলেছে এটা জেনোসাইডাল ইন্টেন্ট, এবং একেবারে আইসিসি, আইসিজে সবগুলোই কিন্তু একেবারে রীতিমতো এখন ঝাঁপিয়ে পড়েছে। এটা হলো মানে পার্থক্যটা আমি যদি বলি। দ্বিতীয়টা যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে যদিও 11 লক্ষ ঢুকেছে, এসেছে, কিন্তু রোহিঙ্গারা কিন্তু আমাদের হিসাবে 19টা দেশে কিন্তু রোহিঙ্গারা আছে। আমাদের দেশে সবচেয়ে বেশি, কিন্তু আমি যদি বলি ভারতে 40,000-এর উপরে আছে, পাকিস্তানে আছে, সৌদি আরবিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, ইউরোপে আছে, আমেরিকাতেও আছে 5,000-এর উপরে, জাপানে আছে, অস্ট্রেলিয়াতে আছে। এই যে বিভিন্ন দেশে এই যেটাকে রোহিঙ্গা ডায়াসপোরা বলা হচ্ছে, এবং সেখানে কিন্তু বলতে গেলে সব দেশেই, একটা দুটো দেশ বাদে সব দেশেই কিন্তু তারা এখনো স্টেটলেস হিসেবেই আছে, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদের থাকতে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে যদিও আমরা সবচেয়ে বেশি কি বলা হয় দেখাশোনা করছি, কিন্তু অনেক দেশে ছড়িয়ে গেছে, এবং বোঝাই যাচ্ছে যে এই জেনোসাইড যেটাকে আজিম ইব্রাহিম এবং আরো বেশ কয়েকজন যারা এই নিয়ে কাজ করেছে তারা এটাকে নাম দিয়েছে স্লো জেনোসাইড বা হিডেন জেনোসাইড, বহু আগে থেকেই শুরু করেছে। এখন জেনোসাইড আমাদের দেশে যেহেতু এই শব্দটা আমরা ব্যবহার করি, এখানেও এটা পরিষ্কার করা দরকার। অনেকের ধারণা যে জেনোসাইড মানে হলো লক্ষ লক্ষ লোক মারা যেতে হবে, আসলে কিন্তু না। মানুষ মারা না গেলেও কিন্তু জেনোসাইড হতে পারে। জেনোসাইডের একেবারে টেকনিক্যাল আইনগত একেবারে ডেফিনেশন আছে, আমি আর তুমি মিলে কিন্তু নতুন ডেফিনেশন করতে পারবো না, যেহেতু এই ডেফিনেশনটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ডেফিনেশনে আমরা পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি এগ্রি করেছে। এবং সেটা কি? সেটা হলো ইন্টেন্ট টু ডিস্ট্রয়। এটা হলো মেইন ইন্টেন্ট টু ডিস্ট্রয়, নট ইন হোল, পার্ট হলে হবে, ইন হোল অর ইন পার্ট। ঠিক আছে, এলো প্রথম হলো ইন্টেন্ট টু ডিস্ট্রয়, দ্বিতীয়টা হলো ইন হোল অর ইন পার্ট, পুরোটো নাহলে অর্ধেক নাহলে কিছুটা, কিন্তু 4টা ক্যাটাগরিতে। সেটা ন্যাশনাল, রিলিজিয়াস আর রেশিয়াল। অন্যগুলো কিন্তু আবার জেনোসাইড হবে না। এখন আমি যদি এই 4টা দেখি, এথনিক, ন্যাশনাল, রিলিজিয়াস আর রেশিয়াল, এই 4টাই কিন্তু একেবারে রোহিঙ্গাতে একেবারে মিলে যাচ্ছে। কারণ প্রথমত মিয়ানমার তাদের রোহিঙ্গাটাকেই মানছে না, যদিও আমি পরে একটু আমি বুঝাবো যে সেখানে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু তারা রোহিঙ্গা হিসেবেই তাদের স্বীকার করছে না। তাতে বোঝা যাচ্ছে ওই যে ইন্টেন্ট টু ডিস্ট্রয়। তারপরে যেহেতু তাদের শিক্ষা দেওয়া হয়নি, এডুকেশনে আটকে রাখা হয়েছিল, তাদের ঘেটোর মধ্যে রাখা হয়েছিল, এই কারণেও বোঝা যাচ্ছে যে সেখানে এক ধরনের ইন্টেন্ট টু ডিস্ট্রয় বিষয়টা ছিল। তারপরে যেভাবে তাড়িয়ে দিয়েছে সেটা আরো পরিষ্কার হয়ে গেছে। এখানে কজন মারা গেছে সেই জিনিসটা কিন্তু মূল জিনিসটা না, ওই ইন্টেন্ট টু ডিস্ট্রয়। তো সেই হিসাবে এবার পরিষ্কার হয়েছে
যে এই জেনোসাইডের ইস্যুটা থেমে যাবে না। এখন এখানে একটু বোঝা দরকার আছে, যখন একটা দেশ জেনোসাইড করে তখন কিন্তু আর বায়োল্যাটারাল সম্পর্ক থাকে না, জেনোসাইড সাথে সাথে ওটা আন্তর্জাতিক হয়ে যায়, যেহেতু আইসিজে আইসিসি এগুলো আছে। তো আমরা যেটা দেখলাম, এবং তৃতীয় যে জিনিসটা প্রশ্নের জবাবে বলছি, যে হঠাৎ করে এমন একটা দেশ সামনে চলে আসলো, এটা মিয়ানমারও চিন্তা করেনি, বাংলাদেশেও বড় আকারে চিন্তা করেনি, অনেকেই চিন্তা করে। সেটা হলো আফ্রিকার একটা দেশ গাম্বিয়া, সে একেবারে কেস করে বসলো আইসিজেতে, কারণ কাউকে তো কেস করতে হবে। এখন অনেকে বলছে যে বাংলাদেশ কেন করলো না, সেটা বাংলাদেশের যারা সরকারের আছেন তারা হয়তো জবাব দিতে পারে। আমি অ্যাজ এ একাডেমিশিয়ান হয়তো বাংলাদেশ সরকার ভেবেছে না, যেহেতু সে আমার নেইবার, আমি বায়োল্যাটারালি দেখি কিছু করতে পারি কিনা, আমি করলাম তবে কেউ আসলো না, তখন আমার আরো ক্ষতি হবে। তো যেই কারণেই হোক না কেন, বা সরকারের লোকরা হয়তো আরো ভালো বলতে পারবে যে কেন তারা পদক্ষেপ নিল না। কিন্তু গাম্বিয়া নেওয়ার ফলে পুরো জিনিসটাই কিন্তু একেবারে একটা মৌলিক পরিবর্তন হলো। কারণ হচ্ছে যে তারা প্রথমে যেটা চাইলো, যে ফাইনাল ভার্ডিক্টের আগে তারা প্রভিশনাল কতগুলো মেজর চাইলো, যে যতদিন, কারণ মনে রাখতে হবে যে আইসিজে কেস আসা ওটা বসতে কিন্তু অনেক বছর লাগে, কারণ তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছুই দেখবে টেকবে, এবং এতগুলো জাজ মিলে জিনিসটা করে। প্রভিশনাল মেজারের বিষয়টা খুব তাড়াতাড়ি আসলো, আইসিজে এর শুনানি হলো এবং গত বছরে, এবং খুব তাড়াতাড়ি তারা ভার্ডিক্ট দিল এই বছরের শুরুতে। আমি নিজেও ছিলাম ওই সময় হেগে। আমার কাছে মনে হয়েছে একটা মৌলিক পরিবর্তন হয়েছে এখানে, সেটা হলো সেটা হলো অং সান সু চি নিজেও ছিলেন, তার অং সান সু চি নিজে এবং তার টিম যত তাদের যেই যুক্তি যে কেন এটা জেনোসাইড না ইত্যাদি, তারা একবারও বলেনি যে এরা বাঙালি, তারা একবারও বলেনি যে এরা ইললিগাল মাইগ্রেন্টস, তারা সবসময় বলেছে আরাকানি মুসলিম, তারা রোহিঙ্গা বলেনি, এটা ইন্টারেস্টিং। কিন্তু তারা কিন্তু বলেনি যে এরা বাঙালি, যেটা মোটামুটি ভাবে সবসময় তাদের পাবলিক ডিসকোর্সে আছে, না এরা বাঙালি, কি বলা, এরা এখানে এসেছে। অ্যাটলিস্ট ওই জায়গায় মৌলিক একটা পরিবর্তন আমরা দেখছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে আইসিজে যখন তার প্রভিশনাল মেজার্সে ভার্ডিক্ট দিল, ওই ভার্ডিক্টে মনে রাখতে হবে ওইখানে কিন্তু চাইনিজ জাজও আছেন, ওখানে মায়ানমারও আছেন, ওখানে ভারতেরও আছে, এমনকি রাশিয়ারও আছে। যেটা হলো একেবারে ইউনানিমাস ডিসিশন, কোনো কেউ কিন্তু বলেনি না আমার ডিসেন্টিং ওপিনিয়ন আছে। ইউনানিমাসলি তারা বলল কতগুলো যেই প্রভিশনাল মেজার গুলো চাইলো গাম্বিয়া, সেটা তাদের দেওয়া হলো। এবং ওখানে ইন্টারেস্টিং, দেওয়ার সময় যে শব্দটা আইসিজে ব্যবহার করলো, এবং এখানে হলো মৌলিক পরিবর্তন, আইসিজে পরিষ্কার করে বলল যে এরা রোহিঙ্গা। এটা এই প্রথমবার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, আন্তর্জাতিক স্বীকৃত লিগ্যাল একটা প্ল্যাটফর্মে এই শব্দটা বসে গেল যে দে আর রোহিঙ্গাস, যেহেতু তারা বল রোহিঙ্গাস, এবং সেইভাবেই রোহিঙ্গা ব্যবহার করব। এবং থ্রু আউট দ্য টেক্সট তারা রোহিঙ্গা ব্যবহার করেছে, তারা আরাকানি মুসলিমসও ব্যবহার করেনি। আর অন্য শব্দ তো প্রশ্নই উঠছে না, কারণ অন্য শব্দ ব্যবহার করা হয় নাই, যেটা বললাম বাঙালি বা অন্য কোন শব্দ ব্যবহার করা হয়নি। এখানে আমার মনে হয় একটা বিজয় রোহিঙ্গাদের হয়েছে, অ্যাটলিস্ট লিগেলি। এখন দেখা দরকার যে এই জিনিসটা মিয়ানমার, কারণ মনে রাখতে হবে যে যতদিন আইন পরিবর্তন তারা না করবে ততদিন আমি মনে করি না যে রোহিঙ্গারা খুব উৎফুল্ল হবে ফেরত যেতে, কারণ তারা দেখতে চাইবে কি পরিবর্তন হয়েছে। ওই তুমি চলে আসো আমার কাছে, আমি এখন তোমাদের দেখবো, কেউ যাবে না, কারণ সে একটা বড় একটা জেনোসাইড করে বসেছে। স্বাভাবিকভাবে তারা চাইবে আইনগত পরিবর্তন। তো ওই জায়গায় আমাদের দেখা দরকার যে আসলে কি মিয়ানমার করবে, সেটা আমরা না, আমার মনে পৃথিবী ওই দিকে একটা নজর রাখবে। এখন স্যার আইসিজে তে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেখানে আপনি গাম্বিয়ার কথা বললেন, ডেফিনেটলি এখানে লিগালি টু রেকগনিশন পেয়েছে তারা রোহিঙ্গা, বা প্রথম এই বিষয়টি নিয়ে আসলে আন্তর্জাতিক ভাবে কথা হয়েছে, লিগালি আর্গুমেন্ট হয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লেগেছিল যে শাহবাজ মিয়ানমারের পক্ষে, উনি একজন ইন্টারন্যাশনাল
রেকগনাইজ ব্যক্তি, উনি হঠাৎ করে তাদের পক্ষে কথা বলাতে সবাই একটু অবাক হয়ে গিয়েছিল। এটি একটি ইন্টারেস্টিং একটি পার্সপেক্টিভ ছিল। আরেকটি বিষয় যেটি স্যার, তারা যে প্রফেশনাল মেজার গুলো দিয়েছে, যে জেনোসাইডের যে এভিডেন্স গুলো আছে সেগুলো যেন মিয়ানমার নষ্ট না করে বা আর যেন ফার্দার জেনোসাইড না হয়। কিন্তু স্যার একটি বিষয় তো সত্যি যে শাস্তি দেবার জন্য আসলে আইসিসি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো অপশন আমরা দেখছি না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এবং সেটি তো স্যার অনেকদিন আগেই তারা বাংলাদেশে এসেছে, তারা ইনভেস্টিগেশন করছে। বাংলাদেশও একটি অবজারভেশন দিয়েছে, যেটি জনসম্মুখে আসলে যে রিপোর্টটি আমরা জানি না, বা আমরা জানি না আসলে বাংলাদেশের অবজারভেশনটি কি ছিল। তো যেহেতু মিয়ানমার আইসিসির স্টেট পার্টি না, বলা হচ্ছে যে বাংলাদেশের থ্রুতে আসলে আইসিসি কন্টিনিউ করবে। তো যদি কাউকে পানিশমেন্ট দিতে হয় বা এক্ষেত্রে তাদের রিপারেশনের বিষয় আসে, সেগুলো কিন্তু স্যার আসলে আইসিসি ছাড়া এই মুহূর্তে আর সম্ভব নয়। কারণ আইসিজে কেবলমাত্র কিছু প্রফেশনাল মেজার দিতে পারে বা রেকগনিশন দিতে পারে। তো এই ক্ষেত্রে স্যার আইসিসির তে কেসটি যাওয়ার ক্ষেত্রে এর পসিবিলিটিস এবং আপনি আসলে কতখানি আশাবাদী? আচ্ছা, এখানে দুটো জিনিস মনে রাখা দরকার, যে আইসিজে মূলত স্টেট কি বলা হয়, রাষ্ট্রকে দায়ী করতে পারে, এবং ওই কারণেই অং সান সু চি লাভ দিয়ে হেগে গেছে। কারণ এটা পুরো স্টেটকে যদি বলা হয় যে তুমি জেনোসাইড করেছো, ফাইনাল ভার্ডিক্টে, আপাতত তো প্রভিশনাল মেজারে বলা হচ্ছে যে না, তুমি একটা কিছু করেছো, আমরা দেখতে চাচ্ছি, বাট এই মেজার গুলো, সেটা হলো স্ট্যাটাস কো পরিবর্তন করা যাবে না, বেশ কতগুলো জিনিস আছে ওই প্রভিশনাল মেজার্সে। তো সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে যদি ভার্ডিক্টটা হয় যে হ্যাঁ একটা জেনোসাইড করেছে, তখন কিন্তু আইসিজে কম্পেনসেশনের কথা বলতে পারে, যে এবং শুধু তাই না, এবং বলতে পারে না তোমাকে সিটিজেনশিপও দিতে হবে। এবং যেসব দেশ এতদিন এদের রেখেছে ইনক্লুডিং বাংলাদেশ, তাদেরও কম্পেনসেট করতে পারবে। কি ভার্ডিক্ট হবে আমরা এখন পর্যন্ত জানি না, মানে ওইটা দেখা দরকার। আইসিসি একেবারে ইন্ডিভিজুয়ালকেই করতে পারে, যেখানে আইসিজে করতে পারে স্টেটকে, আইসিসি করতে পারে ইন্ডিভিজুয়ালকে। ওই প্রসেসটা শুরু হয়েছে, কিছুটা প্যান্ডেমিকের কারণে হয়তো কিছুটা স্লো হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। গ্লোবালি সব জায়গায় একটু স্লো হয়ে গেছে অনেক ব্যাপারে এই প্যান্ডেমিকের বিষয়টা। তো আইসিসি দুটোকে ক্ল্যাশ করছে না, একটা স্টেটকে করছে আর একটা ইন্ডিভিজুয়াল। যদি আমি হাইপোথেটিক্যালি বলছি যে আইসিজেতে হয়তো হতে পারে একটা স্প্লিট ভার্ডিক্ট হলো, মনে করলো যে না, এটা স্টেট ওরকম কিছু করেনি, এবং সেটাই চেষ্টা করছে মিয়ানমার একেবারে তড়িঘড়ি করে দেখাতে যে আসলে কোনো জেনোসাইড হয়নি, এবং যারা করেছে আমরা তাদের শাস্তি দিচ্ছি, এইসব অনেক কিছু দেখাচ্ছে। পার পেয়ে সেটা বলা মুশকিল আপাতত, কিন্তু তারপরেও কিন্তু আইসিসি কিন্তু ওই যে যেহেতু ইন্ডিভিজুয়াল, কেন কিছু তো করেছে, নাহলে হঠাৎ করে 7 লাখ লোক তো আর মানে পিকনিক করতে তো বাংলাদেশে যায়নি। এবং অনেক বুলেট উন্ডেড আছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, এখন কিন্তু ধর্ষণ ইজ এ জেনোসাইডাল অফেন্স, যেটা সেই প্রথম যখন শুরু করেছিল তখন ছিল না, কিন্তু এতদিনে এই রেপ ইজ এ জেনোসাইডাল অফেন্স হিসেবে গেছে। তো সেই তারও এভিডেন্স রয়ে গেছে এবার। তো এবার পার পাওয়া খুবই মুশকিল হবে। তো ওই জন্য আইসিজে এবং আইসিসি, এখন প্রশ্নটা হলো যে একসময় তো আমরা স্বাভাবিকভাবে আমরা চাইবো যে সব এই যেখানে যেখানে রোহিঙ্গারা আছে তারা তাদের নিজের দেশে যাবে, ইনক্লুডিং বাংলাদেশ থেকে যাবে। সেটা কেন, মানে কখন হবে, কেন মিয়ানমার এখনো এগুলো করছে না? বিভিন্ন এখন আবার তারা বলছে যে না, আরাকান আর্মি আসার ফলে আরাকান এখন কি বলা হয়, বিভিন্ন মিলিটেন্সি হচ্ছে, এখন ওই সিকিউরিটি আমরা দিতে পারবো না, এটসেট্রা এটসেট্রা বলছে। ইন্টারেস্টিংলি যে কেন তারা রোহিঙ্গাদের স্বীকৃতি দিচ্ছে না, সেটা বোঝা দরকার। সেটা বোঝার জন্য মজার ব্যাপার হলো যে মিয়ানমার তো একাধিক এথনিক কমিউনিটিজ আছে, 135টা লিগ্যাল। তো এখন প্রশ্নই উঠতে পারে যে 135টা যদি থাকে তাহলে 136টা করতে কি অসুবিধা, মানে আরেকটা করতে কি অসুবিধা? সেখানে ইন্টারেস্টিং হলো যে তাদের যে কনস্টিটিউশন, সেখানে আছে যে 50,000 মানুষ যদি একটা এথনিক কমিউনিটির থাকে, এবং সে যদি দুটো
পাশাপাশি মহল্লা নেইবারহুডে মানে 50,000 যদি 1 লাখ থাকে, তাহলে সে অটোনমি পাবে। অন্য কথায়, রোহিঙ্গাদের যেদিন স্বীকৃতি দিবে সেদিনকে কিন্তু রোহিঙ্গারা আরাকানে অটোনমি পাবে। এই অটোনমি তারা দিতে চাচ্ছে না, এবং সেখানে একটা রেসিজম রয়ে গেছে। তারা মনে করে যে অটোনমি রোহিঙ্গাদের দিলে, যেহেতু বেশিরভাগ রোহিঙ্গারাই মুসলমান, যদিও হিন্দু রোহিঙ্গা আছে, যেহেতু বেশিরভাগই মুসলমান, তারা মনে করে যে এখানে সারিয়া আইন টাইন হবে। তাদের মানে কে মাথায় ঢুকিয়েছে যে মানে মুসলমান দেশ হলেই একেবারে সারিয়া আইন, মানে সারিয়া আইন সম্পর্কে কি ধারণা আছে সেটা আমরা জানি না, কিন্তু ওইখানে এক ধরনের রেসিজম, বর্ণবাদের একটা বিষয় রয়ে গেছে, যেটা আং সান সুচির বিভিন্ন লেখার ভাষণের মধ্যেও কিন্তু একাধিকভাবে এসেছে। কিন্তু মূল জিনিসটা হলো ওই যে যেহেতু 50,000-এর বেশি রোহিঙ্গারা আছেন, তারা ওই স্বীকৃতি দিতে যাচ্ছেন। আর তারা বলছে না, এরা অ্যাপ্লাই করুক, আমরা তারপরে তাদের সিটিজেন দিব, সেই সিটিজেনশিপ হবে একেবারে অন্যতম, আছে না বিদেশিদের যেভাবে সিটিজেনশিপ দেয় সেভাবে সিটিজেনশিপে। তো আর তার রোহিঙ্গারা কেন ওটা মানতে চাইবে? স্বাভাবিক, কেন ওটা তো তাদেরই দেশ ছিল। তো সেই জায়গায় আমার মনে হয় প্রেশারটা যদি আনতে হয় মিয়ানমারের উপরে, মিয়ানমারকে বলতে হবে যে ওই যে তোমার 50,000-এর যে বিষয়টা, ওইটা তোমাকে যেহেতু তোমরা তৈরি করেছো, তোমাকে মেনেই নিতে হবে। যদি অটোনমি দিতে হয় অটোনমি দিতেই হবে। তুমি হয়তো বলতে পারো যে না, অটোনমি দেওয়ার পরেও আমার ফেডারেল স্ট্রাকচারে এই জিনিস থাকবে, সেই ধরনের নতুন একটা আইন আনা যেতে পারে। কিন্তু আমি কি বলা হয়, এদের বিদেশি বলে আমি সিটিজেনশিপ দিব আস্তে আস্তে, এবং সেটাও একেবারে কি বলে এত স্লো পেসে দেয়, সেটা স্বাভাবিকভাবে রোহিঙ্গারা মানবে না। তো সেই জায়গায় আমার মনে হয় বড় আকারে একটা প্রেশার আনা দরকার, যে তারা যেন তাদের আইন পরিবর্তন করে বা নতুন আইন যেন নিয়ে আসে। জি স্যার, ধন্যবাদ। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলো অবশ্যই আসলে খুব গুরুত্ব বহন করবে, যে ইন্ডিয়া সেখানে কি রোল প্লে করবে, চায়না কিভাবে রোল প্লে করবে, এবং বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র আসলে একা আসলে ইন্টারন্যাশনাল বিষয়টি আসলে ফাইট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা অন্যান্য পাওয়ারফুল কান্ট্রিগুলোর হেল্প না পায়। কারণ বাংলাদেশ অলরেডি স্যার ওভারবার্ডেন তাদেরকে নিয়ে, কাজে তাদেরকে আবার রিপ্যাট্রিয়েট করার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে একটি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন আছে। আরেকটি বিষয় স্যার, রোহিঙ্গার এখানে আছে, কিন্তু আমরা অনেকেই জানি অনেকে জানি না যে 1951 যে রেফিউজি কনভেনশন, বাংলাদেশ সেটিকে এখনো সাইন করেনি। সো লিগালি আসলে বাংলাদেশ অবলাইজ না, বা তাদেরকে রেফিউজি বলতেও আসলে অনেকেই একটা এই বিষয়টি নিয়ে দ্বিধা আছে, যে কেউ বলছে ইউএনএইচসিআর বলছে তারা রেফিউজি স্টেটাস পাবে বা তারা রেফিউজি, আবার অনেকে বলছে যেহেতু বাংলাদেশ 1951 কনভেনশন সাইন করেনি, তারা তো আসলে রেফিউজি না, তারা কিছুদিনের জন্য আমাদের এখানে এসে জায়গা নিয়েছে কিছুদিনের জন্য। তো স্যার রেফিউজি হলে কিন্তু আসলে স্যার তার রাইটস সেগুলোর আসলে স্যার পরবর্তী ইফেক্ট গুলো একরকম, রেফিউজি না হলে আরেক রকম। আপনি কি মনে করেন স্যার, আমরা কি তাদেরকে রেফিউজি বলতে পারি? এখানেও দুটো জিনিস আছে। শুধু যে বাংলাদেশ সাইন করেনি তা না, একাধিক দেশ আছে যারা সাইন করেনি, দক্ষিণ এশিয়ার কেউ সাইন করেনি। তো এবং এর একটা মূলত যেহেতু ভারতবর্ষ এক ছিলাম আমরা, সেই জায়গায় যেহেতু ভাগ হয়েছে, শরণার্থী শব্দের কিন্তু বিভিন্ন মিনিং আছে। রিফিউজি, কলকাতায় গেলে এখনো অনেকে বলা হয় যে হ্যাঁ সে রিফিউজি, এখনো মানে সে কবে গেছে হয়তো 47 আগে, কিন্তু সে এখনো তাকে রিফিউজি হিসাবে বা রিফিউজি কলোনি বলা হয় ইত্যাদি। একাধিক দেশ করেনি। কিন্তু আমি যদি একটা দুটো ক্ষেত্রে হয়তো মুভমেন্টের ব্যাপারে, যে সে ক্যাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে যেখানে সেখানে, সেই জায়গায় হয়তো রেস্ট্রিকশন আছে, কোনো সন্দেহ নাই, এটা আমি অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু বাকি যেসব 51 কনভেনশন যেগুলো দেয়, সেগুলো কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বড় আকারে পূরণ করছে, এবং রোহিঙ্গাদের মধ্যে যে একটা বড় ধরনের অসন্তোষ সেটা কিন্তু নেই, এবং তারা বলেই যে তারা মিয়ানমারের চেয়ে বাংলাদেশে অ্যাটলিস্ট শান্তিতে ঘুমাতে পারছে না, আমি যদি মানে মানে ওইভাবে বলি। কারণ মনে রাখতে হবে যে 1951 কনভেনশনের মধ্যে একটা ইউরোসেন্ট্রিক বিষয় ছিল, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। এখন সেটা রিভিজিট করা প্রয়োজন হয়তো আছে গ্লোবালি। সেটা যতদিন না হবে ততদিন আমার মনে হয় না এই যে বিভিন্ন দেশ যারা এখনো করেনি তারা করতে চাইবে। এখন এখানে মজার ব্যাপার হলো যে
আহ, আমরা যেভাবে তাদের মোটামুটি ভাবে যেভাবে রাখা হয়, যদিও সাংঘাতিক বড় আকারে কিছু না, কিন্তু যারা রিফিউজি ক্যাম্পে গেছে, বা আমি যদি বলি, যেহেতু একাধিক রিফিউজি ক্যাম্পে যাওয়া হয়েছে, আহ, আমি বলবো যে আহ, আসলেই কিন্তু এক ধরনের প্রশংসা পাওয়ার মতো। কারণ 11 লক্ষ লোককে রাখা এত একটা একটা এতটুক জায়গায়, এবং যেই সিস্টেমেটিক্যালি জিও আর এনজিওরা পার্টনারশিপ করে, এখন পর্যন্ত বড় ধরনের ডিজিজ হয়নি, এখন পর্যন্ত বড় ধরনের কোনো মারামারি হয়নি। আমি যদি ওইভাবে বলি, আমরা ভায়োলেন্সের যেহেতু আমরা ম্যাপিং করি, হ্যাঁ কিছু ভায়োলেন্স হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা ওই আমি যদি শিকাগো বা ডেট্রয়েটের ভায়োলেন্স দেখি, তার চেয়ে অনেক কম লেভেলে ভায়োলেন্স কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে। তো সেই হিসাবে আমার মনে হয় যে 51 কনভেনশনে অত সহজে যাওয়ার হয়তো হবে না, কারণ ওটার জটিলতা রয়ে গেছে অনেক। কিন্তু যা যা 51-এ আছে, এমনকি যেটা বলে আমি শেষ করছি, সেটা হলো যে এডুকেশনের ব্যাপারে এক ধরনের দ্বিধা ছিল, সেটার ব্যাপারে কিন্তু আমরা মোটামুটি ভাবে বলা বলি করেছি বহু মাস ধরে। তো ওটা আমরা যখন বলছিলাম বছর 1.5-2 আগে যে তাদের অনলাইনে এডুকেশন দেওয়া শুরু করা হোক ইত্যাদি, অনেকেই এটা রীতিমতো বলেছিল যে পাগলের কথা বলছে কেন, এটা আবার কেমন করে হবে ইত্যাদি। এখন এই প্যান্ডামিক আসার ফলে আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে করা যেতে পারে। এখন এই প্যান্ডামিক আসার ফলে আর দেখা যাচ্ছে আরে ওইটাই তো অ্যাডভান্স ছিল। তো কতগুলো আছে না যে আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস। তো আমার মনে হচ্ছে যে প্যান্ডামিক আসার ফলে যেহেতু অনলাইন এডুকেশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে পৃথিবীতে সব জায়গায়, এখন আমার মনে হয় না ওই দ্বিধাটা আর আছে। তো আমরা আশা করব যে বড় আকারে এমনকি অ্যাট দ্য টার্সিয়ারি লেভেলেও, হায়ার এডুকেশনেও রোহিঙ্গারা অনলাইন এডুকেশনের মাধ্যমে মধ্যে ঢুকতে পারবে। খুবই ভালো একটি উদ্যোগ হবে স্যার যদি এটি শুরু করা যেতে পারে, কারণ আমরা বুঝতে পারছি যে এটি একটি লং টার্ম প্রসেস। একটু বলে রাখি যে আগামী অগস্ট মাসে আসলে তাদের বিরুদ্ধে এই যে বড় আকারে একটি জেনোসাইড হয়েছে এবং তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ এসছে, তার 3 বছর পূর্তি হবে। তো অলরেডি 3 বছর কিন্তু স্যার হয়ে গেছে এবং আমরা জানি না যে আরো কতদিন এই বিষয়টি আমাদেরকে ডিল করতে হবে। আমরা একটি প্রশ্ন একটু স্যার একটু দেখতে চাই। যেমন আলামিন উনি বলেছেন যে আমাদের এই যে স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা, সেটি নিয়ে আমরা নিজেরাই চরম দুর্ভোগে আছি। সেখানে 10 লক্ষ রোহিঙ্গাদের স্বাস্থ্যের নিরাপত্তা আসলে কিভাবে দেয়া হচ্ছে। তো এবং আমেরিকার যে বাণিজ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক রাজনীতি উত্তাল হওয়ার প্রভাব যে রয়েছে, এবং রোহিঙ্গা ইস্যুটি কি আসলে স্যার সে কারণে ধামাচাপা পড়ে যাবে কিনা। তো এই ধরনের একটি কনসার্ন কিন্তু আরো অনেকের মধ্যেই আছে যে আসলে আমরা নিজেরাই একটি ওভার পপুলেটেড কান্ট্রি, আমরা কিভাবে আসলে তাদেরকে আমরা এই সাপোর্টটি দিব, বা দিলে আসলে আমাদের সাথে সে সাপোর্টের একটি কনফ্লিক্ট হবে কিনা। তো এই বিষয়টা নিয়ে স্যার যদি একটু বলতেন। একটা জিনিস একটু মনে রাখা দরকার যে 70 দশকে 90 দশকের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এবং বড় পার্থক্য, প্যান্ডেমিক না আসলে হয়তো আর একটু ভালো অবস্থায় যেতে পারতো, কারণ মোটামুটি অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ একটা মডেলের মতন হয়ে গেছে। তার যে ডেভেলপমেন্ট, বিশেষ করে তার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, দেখা গেছে যে সেটা এমনকি ভারতের থেকেও কতগুলো ক্যাটাগরিতে ভারতের চেয়েও ভালো অবস্থায় আছে, পাকিস্তানের চেয়ে তো অনেকাংশে ভালো অবস্থায় আছে। এবং এখন পাকিস্তানই বলছে যে বাংলাদেশের থেকে আমরা শিক্ষা আমাদের নিতে হবে। তো এমন সময় এই জিনিসটা আসলো, তখন আমাদের মোটামুটি যেই গ্রোথটা এই কত বছর বেশ কতগুলো বছর ধরে যে হচ্ছে, সেটা কিছুটা আমার মনে হয় আমাদের সাপোর্ট করেছে বা হেল্প করেছে, যে একেবারে রীতিমতো এমন অবস্থা নিয়ে যায়নি যে পুরো দেশটা ঝামেলায় পড়বে। এখন কথা হচ্ছে যে 3 বছর হতে যাচ্ছে, কিন্তু মোটামুটি তো আমরা একটা সামাল দিয়েছি। আমরা যদি বলি, কোনো সন্দেহ নেই ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা সাপোর্ট আছে, কিন্তু যেটা আমি বললাম যে এখনো বড় ধরনের কোনো মারামারি হয়নি, এখনো কোনো বড় ধরনের কি বলা হয় কোনো
হেলথ কন্ডিশন এখন পর্যন্ত হয়নি। হতে পারে, আমি সেটা অস্বীকার করব না, কিন্তু এখন পর্যন্ত যেহেতু হয়নি সেটা তো আমাকে আমাকে একটা ক্রেডিট দিতেই হবে, কারণ এখন পর্যন্ত যে সামাল দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশ, মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু আসলে একটা পুরনো সভ্যতা, এটা অনেকে ভুলে যায়। অনেকে ভাবে যে ৭১-এ এসেছে, ৭১-এ হয়তো একটা নতুন দেশ হয়েছে, কিন্তু সভ্যতা তো একেবারে মানে হাজার হাজার বছর পুরনো। সেই মহাভারত থেকে শুরু করে তারও আগে থেকে বাংলাদেশ একটা জিনিস রয়ে গেছে, তাই না? যদিও বাংলাদেশ বিভিন্ন ভাঙা চোরা করাতে মানে কেটে টেটে ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, আসাম, তার আগে বিহার, উড়িষ্যা সব ভেঙে টেঙে একেবারে, যেটাকে আমি ইংরেজিতে বলি কার্টোগ্রাফিক্যাল ম্যাসাকার ব্রিটিশরা করেছে, কারণ ব্রিটিশরা সবসময় ভয় পেত বেঙ্গলকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সে কিন্তু উঠে দাঁড়িয়েছে। তো এই সভ্যতার কতগুলো জিনিস থাকে, তার মধ্যে একটা জিনিস না বলে পারছি না, আমাদের মধ্যে একটা সাফারিং এর ব্যাপারে একটা সেন্সিটিভিটি আছে। উই আর ভেরি সেন্সিটিভ। কেউ যদি সাফার করে, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে বলছি যে ঢাকা ইউনিভার্সিটি কোন দেশে কি হচ্ছে একটা মিছিল বার করে ফেলে, হয়তো ভালো করে জানেও না। এবং অনেকে হয়তো ভুলে গেছে যে স্বাধীনতার পরে প্রথম যখন ছাত্র মারা গেল, তারা কিন্তু অ্যান্টি ভিয়েতনাম ওয়ারের কারণে মারা গেছিল। ভিয়েতনামে যুদ্ধ হচ্ছে, সেই প্রোটেস্ট করতে গিয়ে কিন্তু প্রথম স্বাধীন বাংলাদেশে গুলি হয় এবং 2জন ছাত্র মারা গেছে। ভিয়েতনাম, আমি অনেকবারই বলেছি আমাদের মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স, কারণ ভিয়েতনাম আমাদের ভোট দেয় না, সে মিয়ানমারের পক্ষে ভোট দেয়, নাহলে সে অ্যাবসেন্ট থাকে। আমি সবসময় বলি এটা ভিয়েতনামের কানে ঢুকিয়ে দেওয়া উচিত যে তোমাদের ওয়ারের সময় আমাদের ছাত্র মারা গেছে, আমরা দেখতে চাই কোন 2 ভিয়েতনাম ছাত্র মারা যাচ্ছে বাংলাদেশের জন্য। তো সেখানে ওই যে বললাম এক ধরনের সেন্সিটিভ সাফারিং। আমাদের যেটাই হোক, আমরা বুঝি বা না বুঝি, কেউ যদি সমস্যায় পড়ে তাকে কিন্তু আমরা হেল্প করতে এখনো আছে। মানে কারো বাড়িতে যদি কোনো বিদেশি আসে এই করে, আমরা কিন্তু তাকে যতখানি পারা যায় সাহায্য করতে চাই। এটা একটা সভ্যতার অংশ। সেই সভ্যতার অংশ হিসাবে আমি বলছি যে আমাদের রোহিঙ্গাদের থামিয়ে দেওয়া, যেখানে একটা জেনোসাইড হচ্ছে আমি ঢুকতে দিব না, এটা বাংলাদেশের মধ্যে পড়ে না। তার চরিত্র, তার গানে, তার কবিতায়, তার লালন, তার নজরুল, তার রবীন্দ্রনাথের মধ্যে পড়ে না। তো ওইটা চিন্তা করাই আমার মনে ঠিক হবে না। কোনো সন্দেহ নেই 11 লক্ষ আসাতে ঝামেলা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে যেই বাংলাদেশের যে পপুলেশন 160 মিলিয়ন, তারা ওই 11 লক্ষ লোককে আরো কতগুলো বছর রাখতে পারবে, কোনো সন্দেহ নেই, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যেটা প্রেশার দেওয়া উচিত সেটা হলো মিয়ানমার যেন তার যে দায়িত্ব, এবং যেহেতু আইসিজে স্পষ্ট বলে দিচ্ছে, এবং তার আগে কফি আনান কমিশন রিপোর্টেও বলা হচ্ছে তাদের যেন সিটিজেনশিপ দেওয়া হয়, সেই ব্যাপারে আমাদের নজর দেওয়া দরকার এবং সেখানে প্রেশারটা আনা দরকার। ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় একটি কথা বলবো যে ভাষাঞ্চরেও এখন কিছুটা নেওয়া হচ্ছে। মে মাস থেকে আমরা দেখেছি যে সেখানে রোহিঙ্গাদের নেওয়া হচ্ছে। তো এখানে আবার একটি কথাও এসেছে যে সেখানে আসলে তাদেরকে রাখবার মতো সেই ধরনের প্রপার ফ্যাসিলিটিস এবং বেসিক যে ফ্যাসিলিটিস গুলো সেখানে আছে কিনা। তো এটি একটি রিলোকেশনের একটি উপায় হিসেবে আপনার কাছে কতখানি যথার্থ একটি পদক্ষেপ বলে মনে হয়েছে? যে কোনো ক্রাইসিস কিন্তু অপরচুনিটি খুলে দেয়। মানে এটা লাউজুর সেই বিখ্যাত কথা চাইনিজদের মধ্যে ছিল, পরের দিকে আইনস্টাইনও এটা বড় আকারে নিয়ে এসেছে যে এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। ঠিক আছে, আমি মনে করি যে ভাষাঞ্চর আমাদের এই ক্রাইসিস একটা অপরচুনিটি করে দিয়েছে। সেটা কি, যখন আগে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের নেয়ার ব্যাপার কথা ছিল, তখন মূলত কিন্তু আমার হিসাবে মনে হয় 1 লক্ষ লোককে সরানোর কথা ছিল। কারণ ওই 1 লক্ষ লোক বা 90,000-এর মতন বা 1 লাখের মতন, তারা একটা ভালনারেবল স্লোপের মধ্যে ছিল। কারণ সেখানে যদি বড় আকারে যদি বৃষ্টি হয় বা ঝড় তুফান হয়, তাহলে ওই স্লোপটা ভেঙে যেতে পারে। সেই হিসাবে চিন্তা করা হয়েছিল যে এই মানুষগুলো যদি বড় আকারে বৃষ্টি হতেই পারে বা এই বাংলাদেশে বা মিয়ানমার এই এলাকায়, তো ওই লোকদের সরানো হোক। সেখানে অনেকে আপত্তি করেছে ইত্যাদি, এবং কিছুটা কপাল বলা চলে যে সেই ধরনের ঝড় তুফান হয়নি। একটা এসেছিল কাছাকাছি, কিন্তু দেখা গেল যে
যদি ওটাও খারাপ পশ্চিমবঙ্গের উপর থেকে চলে গেছে। ওই সময় আমরা দেখেছি যে ভাষাঞ্চর সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ সেটাও কিন্তু বড় ধরনের তুফান মানে ঝড় মানে এসেছিল, যেটা পশ্চিমবঙ্গের উপর থেকে যথেষ্ট ক্ষতি করেছে। আমার মনে হয় যেটা এখন করা দরকার এই প্যান্ডেমিককে চিন্তা চিন্তা রেখে, সেটা হলো যে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক সাপোর্টে, যেটা তুমি বলতে চেষ্টা করেছিলে যে কিছু কিছু ফ্যাসিলিটিস কক্সবাজারে করা হয়েছে, কিছু হাসপাতাল ক্যাম্প ইত্যাদি করা হয়েছে। আমার মনে হয় এই সুযোগে বিশেষ করে ভাষাঞ্চরকে একটা মেডিকেল আইল্যান্ড হিসাবে আমার মনে হয় আমরা এখন থেকে যদি আমরা দাঁড় করতে পারি তাহলে এটা কাজে দিবে। কারণ এখনো যদি ইনফেকশন রেট বেড়ে যায়, এবং অনেকে বলছে সেকেন্ড ওয়েভ বলে একটা জিনিস আছে, সেটা হবে, সেটা যদি হয়ে থাকে তাহলে এখনো আমাদের কিছুটা সময় আছে, 2-3 মাসের মতো হয়তো সময় আছে। আমি ওই ওয়ার্স্ট সিনারিওটাকে মাথায় যদি আমি রাখি যে না প্রচুর লোক ইনফেক্টেড হতে পারে রোহিঙ্গা ক্যাম্পে, তাহলে তখন কি হবে সেই জায়গায় চিন্তা করে একটা মোটামুটি যেহেতু ইনফ্রাস্ট্রাকচার তৈরি আছে ভাষাঞ্চরে, বাংলাদেশ নেভি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এখন প্রয়োজন হলো সেখানে ইনস্ট্রুমেন্ট, সেখানে ডাক্তার, সেখানে থাকার ব্যবস্থা ইত্যাদি। সেই জায়গায় একটু বলে নেই যে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু আমি যদি মোটামুটি যদি আমি একটা পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে কয়েকটা দেশ কিন্তু মোটামুটি সামাল দিয়ে উঠেছে। ভিয়েতনাম যদি আমি বলি, ভিয়েতনাম, চীন তো কিছুটা সামাল দিয়েছে, কোনো সন্দেহ নাই, নিউজিল্যান্ড, এই ধরনের বেশ কিছু আছে যারা সামাল দিয়েছে। আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে যদি ভাষাঞ্চরকে একটা মেডিকেল সেন্টার করা যায়, তাহলে প্যান্ডেমিককে মাথায় রেখে যদি শুরু করা হয় এবং সেখানে যদি এই বিদেশি ডাক্তারদের ভলেন্টিয়ার্স হিসাবে আসার ব্যবস্থা করা হয়, আমি মনে করি অনেক ভলেন্টিয়ার্স ডাক্তারই কিন্তু আসতে চাইবে, এই ধরনের একটা কাজের মধ্যে তারা সম্পৃক্ত হতে চাইবে। তাহলে যেটা হবে যে শুধু যে রোহিঙ্গারা ওখানে না, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ইনফেকশন বাড়তে পারে, আমার যদি ওই ধরনের ফ্যাসিলিটিস থাকে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে প্যান্ডেমিক একটা না হয় আসলো, প্যান্ডেমিক যে আগামী 3-5 বছর আরেকটা আসবে না নিশ্চয়তা নেই। এইটা আমাদের সুযোগ হয়েছে, কারণ আমাদের সেই ধরনের বড় একটা মেডিকেল সেন্টার বলে বা মেডিকেল ফ্যাসিলিটিস কিন্তু নেই। আমরা যদি, কারণ অনেকে ভাবছিল ভাষাঞ্চরকে আমরা কি করব, আমরা ভাষাঞ্চর কিভাবে ব্যবহার করবে, কিন্তু আমি যদি ওই মেডিকেল আইল্যান্ড হিসাবে চিন্তা করি তাহলে মানে যেই কারণে আমাদের এত ইনফেকশন হলো, কারণ মনে রাখতে হবে যে ইনফেকশন যখন হলো জানুয়ারি মাস থেকে মার্চ মাসে যে পরিমাণ মানুষ এসেছে ইউরোপ থেকে, মূলত কিন্তু সেখান থেকে আমাদের এই ইনফেকশনটা বেড়েছে। কারণ হচ্ছে যে উহান থেকে যেই বাঙালিরা এসেছিলেন তাদের কিন্তু রাখা হয়েছিল আইসোলেশন ক্যাম্পে, কিন্তু তারাও কিন্তু একজনও কিন্তু পজিটিভ হয়নি, 2 সপ্তাহ পরে দেখা যাচ্ছে সব নেগেটিভ। কিন্তু এই যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আসলো, আমাদের হিসাবে 5.5 থেকে 6 লাখ মানুষ এসেছে। এখন আমাদের যদি একটা আইল্যান্ড থাকতে পারতো বা একটা রিসর্ট ওই ধরনের যদি একটা মেডিকেল ফ্যাসিলিটি থাকতে পারতো, তাহলে কিন্তু আমরা ওই আইসোলেশন ক্যাম্প মধ্যে রাখতে পারতাম, সোজা ঢাকা এয়ারপোর্ট থেকে ওই জায়গায় যেতে পারতো। এই ব্যবস্থাটা চিন্তা করতে হবে এখন থেকেই, কারণ আমি বলছি যে সেকেন্ড ওয়েভ হতে পারে, রোহিঙ্গা ক্যাম্পে হতে পারে। সো ব্লেসিং ইন ডিসগাইজ, বা যদি বলি যে ওই যে ক্রাইসিস একটা অপরচুনিটি তৈরি করে, আমি মনে করি ভাষাঞ্চরকে রিভিজিট করা, নতুন ভাবে চিন্তা ভাবনা করা, এবং ওটাকে যদি মেডিকেল প্যান্ডেমিক এই ধরনের মাথায় রেখে যদি চিন্তা করা যায়, তাহলে আমি মনে করি যে ভাষাঞ্চরকে ভালো একটা কাজে আমরা কি বলা হয় আমাদের যাদের যেই সব প্রয়োজন সেই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো। এটি একটি আমার মনে হয় স্যার আপনার এই গাইডলাইনটি যদি আমরা আরেকটু আলোচনা করি, এটি নিয়ে গবেষণা করি, যারা কনসার্ন অথরিটি আছেন তারা যদি এই বিষয়টি নিয়ে ভাবেন, আমার মনে হয় এটি একটি গুড অপরচুনিটি হিসেবে আসলে কাজে লাগবে, যেটি আপনি বললেন একটি মেডিকেল সেন্টার হিসেবে আমরা কাজে লাগাতে পারি। আরো দু একটি বিষয় স্যার আসছে, যে একটি বিষয় যেমন আপনি যেটা বললেন যে হ্যাঁ মোটা দাগে কোনো অপরাধ বা সেইভাবে হয়তো আমরা দেখিনি, কিন্তু এটিও আমরা খবরে বিভিন্ন রিপোর্টে দেখেছি যে ড্রাগস এর ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের পেটি ক্রাইমের ক্ষেত্রে যারা রোহিঙ্গা আছেন তাদেরকে আসলে স্যার খুব অল্প টাকায় তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তাদেরকে দেওয়া হচ্ছে বা
চাইল্ড ট্রাফিকিং এর কথা শোনা গেছে, সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের কথা শোনা গিয়েছে। তো এই বিষয়গুলো স্যার একটু যদি যোগ করি, যে এখানে আলাউদ্দিন উনি একটি কথা বলেছেন যে এই কনফাইন্ড ক্যাম্পে আসলে তারা প্রায় 3 বছর ধরে রয়েছে। তো এখানে যদি থাকে তাহলে এটি কি তাদের জন্য একটি অমানবিক একটি বিষয় নয়? আর তিনি আরো বলেছেন যে অমানবিক ভাবে তাদের এই আশ্রয় দিয়ে সেটি কি আসলে এটি নাম কুড়াবার একটি রাজনীতি কিনা। তো এইভাবে আসলে স্যার বিষয়টিকে আসলে এক একজন এক একভাবে দেখছেন। তো এই অপরাধ প্রবণতাগুলো যদি আস্তে আস্তে আরো বেড়ে যায় প্যান্ডেমিকের পরে, সেটিকে আসলে স্যার আমাদের সামাল দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিনা? আমরা যেহেতু রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সেস বাজার পুরো বাংলাদেশেই আমরা ম্যাপিং করি, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ 26টা ক্যাটাগরির উপরে আমরা ভায়োলেন্স ম্যাপিং করা হয় এবং সেটা একটা রিয়েল টাইম ডেটা আমরা কিন্তু দেই। যে কোনো মানুষ বাংলাদেশ পিস অবজারভেটরি, এটা জাতিসংঘের সাথে করি আমরা, টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমরা এটা তৈরি করেছি এবং যথেষ্ট হাইটেক। যে কোনো মানুষ ওটা যে দেখতে পারে একেবারে কে কোথায় ভায়োলেন্স হচ্ছে, কি ধরনের ভায়োলেন্স হচ্ছে ইত্যাদি। আমি ওই ভায়োলেন্সের ম্যাপিং এর যেহেতু ডেটা আছে, অনেকের ডেটা না থাকলে এখন অনেকে বলতে পারে যে আপনার ডেটা ঠিক না, সেটাও আমি মানতে রাজি আছি সেটাও মানতে রাজি আছি, কিন্তু আমার ডেটা যে ঠিক না সেটা সেই বলতে পারবে যার আরেকটা ডেটা আছে। তার যদি কোনো ডেটা না থাকে সে কেমন আমাকে বলবে যে আপনার ডেটা ঠিক নাই। কিন্তু যেই ডেটাটা আছে সেই ডেটা যদি আমরা দেখি তাহলে আমি বলবো, আমি এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছি, ডোনার্সদেরও বলেছি, দেখো ইট ইজ মাচ সেফার দেন নিউ ইয়র্কের চেয়েও কিন্তু সেফ, আমেরিকার চেয়েও সেফ। আমেরিকায় মানে যদিও আমরা একেবারে পাগলের মতন চলে যেতে চাই, প্রতিদিন আমি যদিও স্ট্যাটিস্টিক্সটা একটু পুরনো, প্রতিদিন অ্যাভারেজে লাস্ট 15 ইয়ার্স এর যে অ্যাভারেজ যদি আমরা ধরি, প্রতিদিন সেখানে 19 জন ছাত্র বা স্টুডেন্ট বা চিলড্রেন, স্টুডেন্ট বলবো না, সরি, চিলড্রেন শট হয়, অ্যামুনিশন দ্বারা, পিস্তলের ইসে শট হয়। তার মধ্যে অ্যাভারেজে 7জন থেকে 8জন মারা যায় প্রতিদিন। আমি যদি অ্যাডাল্টের ফিগার নিয়ে আসি, এটা একটা ভয়াবহ একটা ফিগার। হ্যাঁ, ওরা ম্যানেজ করতে পারে, ওদের মিডিয়া যেহেতু কন্ট্রোল, ওরা ম্যানেজ করতে পারে। তো স্বাভাবিকভাবে এখানেও সার্ভে করা হলো, গবেষণা করা হলো। গবেষণায় দেখা গেল যে ড্রাগসের বিষয়টা বেড়ে গেছে এবং আমরা বেশিরভাগই দেখেছি যেসব কিলিং হয় সেগুলো ড্রাগস রিলেটেড কিলিং হয়, কোনো সন্দেহ নেই। ওখানে পলিটিক্যাল কিলিং বলতে গেলে নেই যতটা ড্রাগস রিলেটেড কিলিং। সবচেয়ে বেশি যেখানে দেখা গেল ফিগার, এটা জাতিসংঘ তারাই করেছে, ইউএনডিপি কে, তো আমাকে পাঠালো। তো সেখানে দেখা গেল যে যে হিসাব যদি যারা স্ট্যাটিস্টিক্স করেন তারা হয়তো ভালো করে বুঝবেন, 100,000 এর একটা দেখলো, 100,000 কজন মারা যায়। তো দেখা গেল যে টেকনাফ অন্য বাংলাদেশের চেয়ে অনেক হাই, 31। এবং তারা বললো যে এটা তো সাংঘাতিক অন্য জায়গায়, কারণ অনেক জায়গায় আছে আশেপাশে কক্সেস বাজার হয়তো 100,000-এ 5 জন মারা গেছে হয়তো, কথা। তা আমি দেখে আমি বললাম যে আরো ইন্টারেস্টিং। তা আমি তাকে যে দিল আমাকে, তাকে বললাম যে তোমার কি ধারণা আছে বাল্টিমোরে 100,000-এ কত মারা যায়? তো আমাদের তাকিয়ে আছে, বললো যে না। তা আমি বললাম সেটা তো 60 লোক মারা যায়। তো তুমি কি এখন বাল্টিমোরকে বলবা দ্য ওয়ার্স্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড? তা তো তুমি বলবে না। আরো মজার ব্যাপার হলো বাল্টিমোর না, শিকাগো, এগুলো সবগুলাই ভেরি হাই, মানে ওদের মানে বিভিন্ন শহর অনেক এক একটা শহরে। হ্যাঁ, কিন্তু ইন্টারেস্টিং হলো যে আমেরিকার যেসব শহরে 50 বা 60 পার 100,000 মারা যাচ্ছে, তার 50% কিন্তু রিফিউজি না। মনে রাখতে হবে টেকনাফের 50% লোক কিন্তু রিফিউজি। তো আমি তাকে বললাম যে চিন্তা করো যে 50% অফ লোক যদি বাল্টিমোর বা ওই ধরনের শহরে যদি রিফিউজি হতো তাহলে কি হতো। সেটা তো এখন এই যে ব্ল্যাক লাইভস ম্যাটারে আরো পরিষ্কার হয়ে গেল যে ভায়োলেন্সটা কতখানি। তো আমি রিলেটিভে যাবো না, কারণ যে কোনো ভায়োলেন্সই খারাপ, সেটা একজন মানুষ মারা যাক বা দুজন মারা বা 40 জন। আমি যেটা বলবো যে
1.1 মিলিয়ন বা ভুটানের যে পপুলেশনের যেটা বড়, সেখানে যদি আমি ভায়োলেন্সের চিত্রটা দেখি, তাহলে আমার মনে হয় যে ওইটা অত বড় না, বরং যেটা দেখা দরকার যে এতজন মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারছে, মানে ভায়োলেন্স ছাড়া কেমন করে থাকতে পারছে। কারণ কেউ যদি বলে পুরো ভুটানে কোনো মারামারি হয় না, কোনো কিছু হয় না, দ্যাট উড বি অ্যাবসার্ড। তো সেই জায়গার আমি যদি দেখি যে ভুটানের চেয়ে অল্প একটা জায়গায় এতগুলো মানুষ থাকে, সেখানে ভায়োলেন্স হওয়াটাই স্বাভাবিক, সেখানে ড্রাগ আসাটাই স্বাভাবিক, সেখানে বিভিন্ন কর্মকাণ্ড। কিন্তু পরিমাণটা যদি আমি দেখি, আমি মনে করি না যে পরিমাণটা এমন জায়গায় এসেছে যেটাকে আমি ঢাক ঢোল পেশে একটা ভয় দেখিয়ে আমি অ্যান্টি রোহিঙ্গা একটা ক্যাম্পেইন শুরু করে দিলাম, এটা ঠিক হবে না, দ্যাট উড বি অন্যায়। স্থানীয় সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিষয়টিকে সিরিয়াসলি দেখে অন্যান্য জায়গার অপরাধের মতো, তাহলে এটিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আপনি মনে করছেন? আরেকটি স্যার, কয়েকটি কমেন্ট এসছে, আমি পড়বো, যেটি আমরা বলছি প্রত্যাবাসন বা তাদের রিপ্যাট্রিয়েশন, যেটিকে আমরা পপুলারলি বলি। তো আমরা জানি যে রেফিউজি কনভেনশনেও আছে যে তাদের এই প্রত্যাবাসনটি আসলে ভলান্টারি হতে হবে, তারা নিজে যেন রাজি হয় যে আমি আমার দেশে যাব। এবং এই পর্যন্ত স্যার বেশ কয়েকবারই কিন্তু এই অ্যাটেম্পটে নেওয়া হয়েছে এবং প্রত্যেকবারই শেষ পর্যন্ত সেটি ফেল করেছে, কারণ তারা শেষ পর্যন্ত তারা বলেছে যে না, আমরা যাব না। এবং তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছে তাদের নেটিভ স্টেটাসের জন্য, সিটিজেন কার্ড, ক্ষতিপূরণ, নিরাপত্তা এবং জবাবদিহিতা, যে এই 5টি দাবি যদি বাস্তবায়িত হয় তাহলে কেবলমাত্র আমরা আমাদের দেশে ফিরতে রাজি আছি। এই প্রসঙ্গে আমরা দু একটি কমেন্টস আর যদি একটু দেখি, যে খন্দকার ফারজানা রহমান উনি বলেছেন যে despite of the ICJ precedent and UN reports on international obligation of Myanmar taking the Rohingyas back, how far Bangladesh should be able to initiate and expedite repatriation process without the political commitment of China, India. একইভাবে পৃথ্বী লিখেছেন যে তার শেষ অংশটি যদি দেখি, যে what measures should be taken in this situation to promote the possibility of the repatriation. জলিল চৌধুরী তিনি লিখেছেন যে মিয়ানমার সার্ক এখন কোনো কার্যকরী ভূমিকা পালন করছে না, সেক্ষেত্রে আসলে মিয়ানমারকে কথাটি শোনানোর জন্য, এই বিষয়টিতে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে আমরা আসলে কি আশা করতে পারি। তো এই রিপ্যাট্রিয়েশন নিয়ে কিন্তু স্যার বেশ কয়েকটি চিন্তা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো স্যার আপনার কি মনে হয় আসলে রিপ্যাট্রিয়েশনের প্রসেসটি আসলে শুরু করতে হলে আমাদের একদিকে হচ্ছে রোহিঙ্গাদের যে 5টি দাবি, অন্যদিকে হচ্ছে আমাদের অন্যান্য দেশের একটি সহযোগিতা প্রয়োজন, মিয়ানমারের নিজস্ব একটি ইচ্ছার প্রয়োজন রয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার, বা একটি প্রেসার ক্রিয়েট করা দরকার। আপনি বিষয়টিকে আসলে স্যার কোন জায়গায় দেখছেন যে আসলে এটি কতটুকু সফল হতে পারে বা কোন দিকে যেতে পারে? 3-4টা বিষয় আছে। একটা বিষয় হলো যে যেহেতু 1951 এর আইনের কথা বলা হয়েছিল, কনভেনশনের কথা বলা হয়েছিল, যেটা আমরা সই করিনি, 1951 এর কনভেনশনের বড় যে জিনিসটা সেটা হলো ওই নন রিফুলমা, যে তুমি কাউকে জোর করে ফেরত পাঠাতে পারবে না। ইন্টারেস্টিংলি আমরা যদিও সই করিনি, কিন্তু বাংলাদেশ কিন্তু একেবারে রীতিমতো গ্যারান্টি দিচ্ছে যে তারা এই নন রিফুলমা মেনে রাখবে, তারা ভলেন্টারি রিপ্যাট্রিয়েশন ছাড়া দিবে না। তো এটা তো আমি যেটা বললাম না, যে আমরা হয়তো সই করিনি, কিন্তু বড় আকারে কিন্তু আমরা 51 এর যেই দিকগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশ মেনে চলছে। এবং আমরা আমাদের যে এগ্রিমেন্ট ইউনিসিআর ইউএন সিস্টেমের, সেখানেও কিন্তু এই জিনিসটা আছে যে ভলেন্টারি রিপ্যাট্রিয়েশন হতে হবে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে এটা খুবই এই গত 2 সপ্তাহ ব্যাপার, সেটা হলো যে চায়না আর ইন্ডিয়ার সাথে একটা বড় ধরনের রীতিমতো ঝগড়া শুরু হয়েছে, যেই কারণে হোক না কেন। আমার যদিও মনে হয় ডোমেস্টিক পলিটিক্সের, ভারতের ডোমেস্টিক পলিটিক্সের সাথে সম্পর্ক যেই কারণে হয়, এবং কিছুটা কাশ্মীরের যেহেতু স্পেশাল স্ট্যাটাস অ্যাব্রোগেশন করলো, তাদের যে মারামারিটা হলো গালওয়ান ভ্যালিতে, যেখানে 20 জন ভারতীয় সৈন্য মারা গেল, সেই পরিপ্রেক্ষিতে ভারত হঠাৎ করে দেখলো যে দক্ষিণ এশিয়ার কোনো দেশ রীতিমতো বড় আকারে তার সাইডে নেই। এমনকি নেপাল যে ছিল, সে নেপালও এখন তার সাথে বলতে গেলে নেই, বরং সেখানেও একটা গন্ডগোল শুরু হয়েছে। এটার ফলে তার এই গত 7 দিন একটা পরিবর্তন আমরা দেখছি।
সে বলছে এবং আমাদের ফরেন মিনিস্টারকে বলেছে যে না, মিয়ানমারের রিপ্যাট্রিয়েশনের এটা জোরে সোরে করা দরকার এবং মিয়ানমার যেন এটা মানে কার্যত দেখা ইত্যাদি। আমার সেখানে হলো যে এটা আমরা কাজে দেখতে চাই, আমরা কথায় তো, কারণ 3 বছর হতে যাচ্ছে, এটা আমরা দেখতে চাচ্ছি যে সে স্পষ্টত মিয়ানমারকে কি বলছে। কারণ এটা একটা মজার আমরা যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করি, আমাদের দিক থেকে একটা ইন্টারেস্টিং একটা স্টোরি, সেটা হলো যে চীন আর ভারত যদিও তারা রীতিমতো মারামারির মধ্যে একটা আছে, এবং এত মারামারি তো হয়েছে বলতে গেলে, কিন্তু মিয়ানমারের ব্যাপারে কিন্তু তারা আবার দুজন এক সাইডে। এটা একেবারে অস্বাভাবিক এবং এমন এক সাইডে যে বাংলাদেশ ভারতের বন্ধুত্বর জন্য একেবারে রীতিমতো এগিয়ে গেল, এবং তাদের যে বড় বড় সমস্যা যেগুলো ছিল নর্থ ইস্ট নিয়ে, সেগুলো সমাধান করেছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে উপেক্ষা করে তারা একেবারে মিয়ানমারে গিয়ে দেখা গেল যে চায়না যদিও ভোট দেয় মিয়ানমারের পক্ষে, কিন্তু ভারত আবার অ্যাবস্টেইন করে। তো কিন্তু অ্যাবস্টেইন মানেই হলো যে ভোটটা মিয়ানমারের পক্ষেই চলে যায়। তো আমরা চাইবো যে সেখানে একটা পরিবর্তন যেন আসে ভারতের দিক থেকে। তাহলে যেটা হবে, বাংলাদেশ তখন চীনের উপরেও একটা প্রেশার আনতে পারবে যে দেখো তুমি কিন্তু একেবারে একা হয়ে যাচ্ছ। এখানে মনে রাখতে হবে যে আরেকটা দেশ আছে, সেখানেও কিন্তু আমাদের ডিপ্লোমেসি আরো বড় আকারে আনতে হবে, সেটা হলো জাপানও কিন্তু মিয়ানমারের পক্ষে। অন্য কথায় ভারত, চীন এবং জাপান, এই 3টা দেশই বলতে গেলে কি বলা হয় মিয়ানমারের পক্ষে, অথচ নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া আছে। আমাদের যেটা দেখা দরকার সেটা হলো ভারত কত তাড়াতাড়ি আসতে পারে, এবং আসাটা খুবই প্রয়োজন। কারণ ভারত যেহেতু 71-এ জেনোসাইডের ব্যাপারে বড় একটা পদক্ষেপ নিয়েছিল, সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। তাদের গবেষকরাই কিন্তু বলছে যে 71-এ জেনোসাইডের ব্যাপারে এত হইচই করলে কই, রোহিঙ্গা জেনোসাইডের ব্যাপারে তুমি এত চুপ কেন বারবার, একবার নরেন্দ্র মোদী যাচ্ছে, একবার প্রেসিডেন্ট যাচ্ছে, বারবার অং সান সুচি নিয়ে এখনো তাদের কি বলে মোহটা কাটেনি। তো আমরা আশা করব যে ভারত পরিবর্তন করবে, এবং আমি মনে করি যে ভারত যদি পরিবর্তন করে তাহলে জাপান আর চীনকে পথে আনা খুব একটা অসুবিধা হবে না। কারণ তখন বলা যাবে যে ভারত চলে গেছে, আপনারা কিন্তু একা হয়ে যাচ্ছেন। এবং যেই জিনিসটা করা দরকার, যারা ব্যবসা করছে মিয়ানমারে, এখানে কিন্তু বড় ধরনের ইনভেস্টর হলো সিঙ্গাপুর, একটা বড় ইনভেস্টর, তাদের সিভিল সোসাইটি নিয়ে আমাদের আলোচনা করা দরকার। জাপানও তারও একটা ইনভেস্টমেন্ট আছে। জাপানের যেসব দেশের সিভিল সোসাইটি আছে সেখানে আমাদের, এমনকি ভারতেরও একটা বড় সিভিল সোসাইটি আছে, সেই সিভিল সোসাইটির সাথে আমাদের কিন্তু বড় একটা সম্পর্ক তৈরি করা দরকার। কারণ তারা তখন তাদের সরকারের উপর প্রেশারটা আনতে পারবে, যেহেতু আমরা ডাইরেক্টলি প্রেশারটা আনতে পারছি না। কিন্তু আমরা যদি কিছু না করি, আমরা যদি এই যে ইনভেস্টর কে করছে ইনভেস্টমেন্ট, কে নতুন ব্যবসা নিয়ে আসছে, এগুলো যদি আমরা এই হোমওয়ার্ক গুলো যদি পৃথিবীর সামনে না তুলে আনি, অন্য দেশ তো করবে না। সেই জায়গায় আমার মনে হয় সবারই এক ধরনের দায়িত্ব রয়ে গেছে। সেক্ষেত্রে তো স্যার আমাদের ইন্ডিপেন্ডেন্টলি অনেকেই কাজ করছেন, ইনস্টিটিউশন কাজ করছেন, যেমন আপনার সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ রেগুলার প্রতিদিনের একটি ডেটা রাখছেন, কাজ করছেন, কিন্তু আমাদের যে কূটনৈতিক ভাবে যে কন্ট্রিবিউশনটি রাখা দরকার, যে গতিতে আপনি যেটি বলছেন যে ইন্ডিয়ার সাথে কথা বলা বা বিষয়টিতে কনভিন্স করা, সেটি আপনি কি মনে করছেন স্যার, সেটি আসলে কতখানি আসলে সচল আছে বা সেটি কতখানি সফল হয়েছে বা হচ্ছে বলে আপনার মনে হয়? মাঝে মাঝে কতগুলো ঘটনা ঘটে, তখন হয়তো দেশ চিন্তা করে যে আমি ঠিক করছি কিনা। যেটা হয়েছে, ভারতের একটা বড় পরিবর্তন এসেছে কংগ্রেস থেকে বিজেপি সরকার। আমরা কংগ্রেসের সাথে আমাদের কি বলা হয় আলোচনা, কথাবার্তা, অন্য কথায় একে অপরকে বোঝাটা খুব সহজ ছিল। কারণ দুজনেই একটা সেকুলার আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেছে, দুজনেই ধর্ম নিয়ে রাজনীতি যেন না হয় সেটা নিয়ে যথেষ্ট সজাগ ছিল, এবং হিস্টোরিক্যাল কারণে 71-এ যেহেতু কংগ্রেস তখন ক্ষমতায়,
এই জায়গায় একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কারণ মনে রাখতে হবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার তো ট্রাস্ট থাকতে হবে যার সাথে আমি ডিল করছি, সেই ট্রাস্টটা কিন্তু ছিল। বিজেপি আসার ফলে যেটা হয়ে গেছে, বিজেপির তার চিন্তা ভাবনায় বড় আকারে যেটাকে আমরা দ্বিজাতি তত্ত্ব বলি, সেই দ্বিজাতি তত্ত্বটা সে আবার নিয়ে আসলো। যেই দ্বিজাতি তত্ত্ব থেকে আমরা বের হয়ে আসলাম ৭১-এ, আমরা বললাম যে টু নেশন থিওরিটা ঠিক না, যেটা জিন্না করেছিল, কিন্তু অনেকে আমরা ভুলে গেছি। কারণ বিজেপির যেই ইডিওলজিক্যাল যেই সেন্টার, যেটাকে আরএসএস বলা হয়, এবং তার আগে যে কি বলা হয় বিশ্ব হিন্দু পরিষদ, এরা কিন্তু সবসময় টু নেশন থিওরির মধ্যে ছিল। এরা কিন্তু সবসময় হিন্দু আর মুসলিম আলাদা নেশন এটাই কিন্তু প্রচার করতো, যেটা একসময় মোহাম্মদ আলী জিন্না বার্গেনিং হিসাবে নিয়েছিল এবং রীতিমতো তখন পুরো ভারতবর্ষই ভেঙে গেল। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেখা দরকার যে ভারতের রাজনীতি কোন দিকে যাবে। এখন যেহেতু একটা প্যান্ডেমিক হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে গত কয়েক বছর, বিশেষ করে প্যান্ডেমিকের আগেও ভারতের অর্থনীতি ভালো করছিল না। তাদের 8% গ্রোথ থেকে তারা 5%-এ নেমে গিয়েছিল, এটা প্যান্ডেমিকের আগে। এমনকি বিভিন্ন ইস্যুতে, আসামের যে ইস্যু যেটা আমরা বলি সিএ, যেসব বিষয়গুলো এসেছিল সেগুলো নিয়ে একটা ডিভাইসিভ, একটা রীতিমতো ভারতের মধ্যেই হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। আমাদের যেটা আশা থাকবে যে ভারতের জনগণ ওই সেকুলার আইডেন্টিটিটাকে সামনে নিয়ে আসবে এবং সেই ধরনের ভারত আমি মনে করি যে বাংলাদেশের কাজ করার সুবিধা। এখন প্যান্ডেমিক আসার ফলে যেটা হয়েছে, যেহেতু চীনের সাথে বড় লড়াই শুরু হয়ে গেছে, এখানে আমার মনে হয় সে বুঝতে পেরেছে যে চীন আর ভারত মিলে যদি মিয়ানমারকে সাপোর্ট করে, তাহলে ওই যে লড়াইটা রীতিমতো ওটা নিয়ে সবাই হাসি তামাশাই করবে যে তুমি এদিকে লড়াই কথা বলছো, অথচ তুমি তো মিয়ানমারের যখন মিয়ানমার হয় তখন তো তুমি ঠিকই চীনের সাথেই একসাথেই কাজ করছো। আমার মনে হয় একটা পরিবর্তন হয়তো আসবে। এখন আমরা হোপ করতে পারি, কিন্তু আমাদের যেটা উচিত হবে সেটা হলো সরকারি লেভেলে তো আমার মনে হয় তারা তাদের মতন কাজ করে, সেটা আমি বলতে পারবো না তারা, কিন্তু আমরা যারা সরকারের মধ্যে না বা বাইরে যারা আছে, আমাদের কাজ চালিয়ে যেতে হবে, প্রচার ইত্যাদি। মানে এটা সরকার কি করছে ওটার উপরে বসে থাকলে হবে না, কারণ সরকারের অনেক কথা যেটা বললেন, সিভিল সোসাইটির একটু অংশ হিসেবে আমাদের আসলে আমাদের কাজটি চালিয়ে নিয়ে যেতে হবে। এটা গবেষণা থেকে শুরু করে মিডিয়ার সবসময়, মানে সবার এখন তো বড় আকারে সবাই কিন্তু এডিটর হতে পারে, সবাই কিন্তু কি বলা হয় সমালোচক হতে পারে, যেহেতু একটা ইন্টারনেটের মাধ্যম এসেছে। আমার তো মনে হয় পোস্ট করা বিভিন্ন, এবং এই যে মিয়ানমার কি করছে সের উপরে যদি আমরা নজর রাখি, তাহলে সবার এই অংশগ্রহণে তখন সরকারও একটা বুঝতে পারবে যে না, সে একা এটাকে নিচ্ছে না, তার পিছনে বড় একটা সমর্থন আছে। তা আমি মনে করি যে বড় আকারে সিভিল সোসাইটির দায়িত্ব তার পালন করা উচিত। সে পুরোটাই যদি সরকার ছেড়ে দেয়, সেটা আমার মনে হয় না ঠিক হবে। রাইট। কারণ স্যার রেসপন্সিবিলিটি তো আসলে আমাদের সবারই, আমরা সবাই স্পেশালি আমরা যারা এই ধরনের বিষয়টির সাথে জড়িত আছি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, আমরা যদি আমাদের কাজটি চালিয়ে যাই সেটি আসলে অনেক বেশি কাজ করবে ভবিষ্যতে। আমরা স্যার প্রায় শেষের দিকে শেষ একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। নাজমুল আরিফিন উনি বলেছেন, population wise the crime trend might be much lower in the camps, the long term disposition of the persecuted, alienated, jobless community might bring several security threats and community risks. What do you think about that, sir? উত্তর যদি স্যার একটু বলতেন। গুড প্রশ্ন। আমার মনে হয় আউট অফ বক্স থিঙ্কিং করা দরকার, বিশেষ করে এমপ্লয়মেন্টের ব্যাপারে। আমার মনে হয় কাজে লাগানো দরকার। একেবারে যে কাজে লাগায়নি এটা বলা যাবে না, কিছু কিছু কাজ আছে। সবকিছু যে আবার খোলামেলা করে একেবারে ঢোল ঢাল পিকিয়ে বলতে হবে যে আমি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি করেছি ওখানে বা গার্মেন্টসে কাজ করছি, এটাও আবার ঠিক হবে না। কতগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে যে স্মার্টলি করা দরকার, কারণ আমরা গ্লোবালি অনেকেই অনেকভাবে নজর রাখছে। তবে আই ফুলি এগ্রি যে এক ধরনের এমপ্লয়মেন্ট, যেহেতু শিক্ষার চিন্তা করা হচ্ছে, এডুকেশনের চিন্তা করা হচ্ছে, এবং যারা মনে রাখতে হবে যে অনেক দেশ আছে যারা আবার বলছে যে থার্ড পার্টি দেশে যেন তাদের নিয়ে যায় ইত্যাদি। আমি মনে করি বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে প্রচুর জায়গা আছে, মানে ইউরোপ, মানে তার তো মানে লোক সংখ্যা হিসাবে
মানে আমি যদি অস্ট্রেলিয়ার লোক সংখ্যা বলি, কারণ অনেকে বলছে যে অস্ট্রেলিয়া খুব ভালো হ্যান্ডেল করেছে, নিউজিল্যান্ড খুব ভালো হ্যান্ডেল করেছে প্যান্ডেমিক, এবং তারা বাহাবা দিচ্ছে। আমি বললাম যে নিউজিল্যান্ড পার স্কোয়ার মাইলের পপুলেশন কত? তো তো আমি বললাম যে দেখো, মানে নিউজিল্যান্ডের পার স্কোয়ার মাইলের পপুলেশন হলো 46। আমি বললাম আমার ছাত্র, যে কোনো আমার মাস্টার্স বা গ্রাজুয়েট ছাত্র যেগুলো আছে, ওরাই কিন্তু নিউজিল্যান্ড শাসন করতে পারবে। আমি চোখ বন্ধ করে বলতে পারি 46। আমরা এক একটা মানে বিয়ের অনুষ্ঠান, যেসব আমার যারা ছাত্ররা দায়িত্ব নেয়, এটা তুমিও জানবে, ঢাকা ইউনিভার্সিটির টিচাররা যেসব দায়িত্ব নেয় মাঝে মাঝে, আসলে মানুষ বুঝতে পারে না। সো ওই নিউজিল্যান্ড 46 পার স্কোয়ার মাইল, ওই ঘরে ঘরে যে আমি কি বলা হয় ওই কোভিড-19 এর ওষুধ দিয়ে আসতে পারবে, প্রতিটা ছাত্র পারবে। আর অস্ট্রেলিয়া তো একটা মানে একটা হাস্যকর অবস্থা, তারা 7 জন পার স্কোয়ার মাইল। তো 7 জন পার স্কোয়ার মাইল, এবং কোনো মানুষই নেই বলতে গেলে, সে যদি চুপ করে থাকে, তার উপর কোনো প্রেশার আনছে না, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। এবং সে যখন হিউম্যান রাইটস এর কথা বলে, তারা যখন বলা হয় যে রিফিউজি, আমি মানে তাকিয়ে থাকে অবাক হয়ে, বললাম যে মানে কোন সাহসে কার সাথে তুলনা করে। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের মিয়ানমারকে কোনো সন্দেহে প্রেশার আনা দরকার। একইভাবে এই বিষয়টা, ওই যে বললাম যে 19টা দেশে যেহেতু ডায়াসপোরা আছে, আমার মনে হয় এটা গ্লোবালি একটা অ্যাটেনশন তৈরি করা দরকার। কিন্তু ওটা আপনাতে তো হবে না, কাউকে না কাউকে করতে হবে। এবং সেখানে আমি মনে করি যে বাংলাদেশে যারা আছেন, যারা চিন্তা ভাবনা করেন, তারা যদি পদক্ষেপ নেওয়া শুরু করে, তাহলে আমার মনে হয় ওই প্রেশারটা আজকে নয় কালকে আরো বাড়তে থাকবে। তখন মিয়ানমারও বুঝতে পারবে, চায়নাও বুঝতে পারবে, ভারতও বুঝতে পারবে যে না, এমন ভাবে বেড়ে যাচ্ছে, এটাকে আমাদের সমাধান করা প্রয়োজন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই আশাবাদ নিয়ে স্যার আমরা আজকে লাইট আওয়ার উইথ ওয়ারা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আবার কখনো হয়তো বা এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে এবং আমরা আবার কথা বলবো। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। লাইট আওয়ার উইথ ওয়ারা যারা শুনলেন, তাদের অনেক ধন্যবাদ। আমরা আগামী এপিসোডে আবারও বিশেষ কোনো অতিথি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। শুভরাত্রি। ধন্যবাদ স্যার।